অতঃপর তুমি আমি। পর্ব ২। লেখিকা ঈশা আহমেদ। ওয়ামিয়ার এখনো জ্ঞান ফিরেনি। ডাক্তার বলেছে অনেক রক্তক্ষরণ হয়েছে, শরীর ভীষণ দুর্বল, কিন্তু এখন আউট অফ ডেঞ্জারাস। হুমায়ুন শেখ মেয়ের হাত ধরে বসে আছে। মায়া বেগম কেবিনে থাকা সোফায় বসে জিমাচ্ছে। গভীর রাত জ্ঞান ফিরে ওয়ামিয়ার। জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। ওয়ামিয়া নিজের অবস্থা দেখে ঠোঁট টিপিয়ে হাসে। হাত কাটলো সে তো রগ কাটেনি, রগের ২ ইঞ্চি উপরে কাটছে। ওয়ামিয়া জানতো এভাবে কাটতে সে মরবে না। শেজাতের কাছ থেকে মনের কথা জানার জন্য সে এর থেকেও বড় পাগলামি করতে পারে। এটা তো সামান্য কিছু। ওয়ামিয়া জানে এমন খবর শেজাতের কানে পৌঁছে গিয়েছে অনেক আগে। আবার হাসে ওয়ামিয়া। গার কাত করে পাশে বসে থাকা হুমায়ুন শেখ আর মায়া বেগমের দিকে তাকিয়ে ওয়ামিয়া অদ্ভুতভাবে হাসে তাদের দিকে। হুমায়ুন শেখ ওয়ামিয়ার হাত ধরে ঘুমিয়ে আছে। ওয়ামিয়ার চোখে ঘুম নেই। ঘুম ফরিরা আর দেখা দিবে না তার আঁখিতে। নিশ্চুপ হয়ে শেজাতের কথা ভাবতে থাকে। শেজাতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ওয়ামিয়া। কেউ একজন কেবিনের বাইরে থেকে গভীর দৃষ্টিতে চেয়ে থাকে ওয়ামিয়ার পানে। লোকটা চলে যায় এমন সময় সকালে এক পালি রোদ চোখে পড়তেই ঘুম ভাঙে ওয়ামিয়ার। মেহরাজ আম্মা, উঠে পড়ছ? চলো তোমাকে ফ্রেশ করিয়ে দিই। মাইয়া বেগম মেয়েকে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দেয়। হুমায়ুন শেখ গিয়েছেন সকালের নাস্তা আনতে। মাইয়া বেগম, বাহ হুমায়ুন শেখ। কেউ ওয়ামিয়াকে এখন এইসব বিষয় নিয়ে কথা বাড়াবে না। বাড়িতে গিয়ে সুন্দরভাবে বোঝাবে মেয়েকে কেন করছে এমন পাগলামি, জানতে চাইবে এমন করার কারণটা কি। তারা কি তাকে খুবই কষ্ট রেখেছে যে এই পথ বেছে নিল সে? তার যদি কিছু হয়ে যেত তাহলে কি করত তারা দুজন? মেহেরাজ আম্মা, সকালের নাস্তা নিয়ে এসেছে, তোমার প্রিয় পরোটা, খেয়ে নাও আম্মাজান। ওয়ামিয়া মৃদু হাসে। মায়া বেগম মেয়েকে যত্ন করে খাওয়াই দেন। হুমায়ুন শেখ বসে আছেন কেবিনে থাকা সোফায়। মেয়ের দিকে পলকহীনভাবে চেয়ে আছেন। ভেবে পাচ্ছে না কেন করলো মেয়েটা এমন। মাহিম যদি জানতে পারে তাহলে অনেক হই হুল্লো কাণ্ড বাঁধিয়ে ফেলবে। মাহিমকে না জানানোই শ্রেয়। ছেলেটা যে কাজে গিয়েছে সেই কাজটা শান্তিতে কোনো ঝামেলা ছাড়াই করে আসুক। আম্মা যান, তৈরি হয়ে নাও, বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ, আপনি বাইরে গিয়ে সবকিছু ঠিক করুন, আমি মেহেরাজকে তৈরি করে বের হচ্ছি। মাইয়া বেগম মেয়েকে একটা জামা পরিয়ে দেন। এখন ঠিক আছে ওয়ামিয়া। হুমায়ুন শেখ চাইছেন না হাসপাতালে রেখে মেয়ের চিকিৎসা করাইতে, না হলে সারা গ্রামে ছড়িয়ে পড়বে মাস্টার মশাইয়ের মেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। তার থেকে বড় কথা, রাতে মাহিম ফিরবে। সে এই কাণ্ড দেখে কি করবে কে জানে। সেজন্যই তাড়াহুড়ো করে বাড়িতে ফিরা। হাসপাতালের সব কাজ শেষ করে বের হয় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফিরেছিল অনেক সময় হলো। উপন্যাসের বই নিয়ে বসেছিল ওয়ামিয়া। বাড়িতে ফেরার পথে খুঁজেছিল তার শখের পুরুষকে, কিন্তু তার দেখা পায়নি ওয়ামিয়া। ভাগ্য খারাপ ছিল, সে বেশ কয়েকদিন বাড়ি থেকে বেরোতে পারবে না। ভাইজানও বাড়িতে ফিরেছেন, দেখা পাবে না বেশ কয়েকদিন ওয়ামিয়া তার শখের পুরুষের। ওয়ামিয়া মরিয়মের প্রেমাতল উপন্যাস পড়তে বসেছেন। কয়েক পৃষ্ঠা পড়ার পরে রুমে ঢুকে মাইয়া বেগম, হাতে ফলের প্লেট, বিভিন্ন রকম ফল নিয়ে এসেছেন। ওয়ামিয়ার সামনে রেখে ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেন। নরম কণ্ঠে মেয়েকে বলেন, মেহেরাজ মা, এগুলো খেয়ে নাও, অনেক দুর্বল তুমি, খেয়ে সুস্থ হও।
ভাইজান আসলে তার সাথে দুষ্টামি করবে না। আম্মু, আমার এগুলো খেতে ইচ্ছে করে না, তুমি নিয়ে যাও। তুমি তো জানো আমার ফল পছন্দ না। তোমার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে, আম্মাজান খেয়ে নাও। আব্বু এসে যদি দেখে তুমি খাওনি, তাহলে তো আমাকে বকবে। তুমি কি চাও বলো? আচ্ছা, রেখে যাও, খেয়ে নিব। মায়া বেগম মৃদু হাসে ওয়ামিয়ার কোপালে, আলতো করে আদর ছুঁয়ে দিয়ে উঠে পড়েন। রুমের থেকে বের হওয়ার জন্য কিছু একটা ভেবে ফিরে আসেন আবার ওয়ামিয়ার কাছে। ওয়ামিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর গলায় জিজ্ঞেস করেন, আম্মাজান তুমি এমন কেন করছিলে? ওয়ামিয়া নিশ্চুপ, চোখ নিচু করে এক দৃষ্টিতে উপন্যাসের বইয়ের দিকে তাকিয়ে আছেন। মায়া বেগম বুঝলেন মেয়ে বলতে চাইছে না, তাই তিনিও আর জোর করেন নাই। নিঃশব্দে বের হয়ে যান রুম থেকে। ওয়ামিয়ার মা মায়া বেগম যাওয়ার পানে তাকিয়ে ফুঁস করে নিঃশ্বাস ফেলে। সত্যি সে জীবনও বলবে না, এখন শুধু দেখা করার পালা তার শখের পুরুষের সাথে, তার শেজাদ ভাইয়ের সাথে। কতগুলো দিন লাগবে সুস্থ হতে কে জানে। ভাই ওয়ামিয়া মেহরাজকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। মাহিম ভাই আজই ফিরবে, তাই হয়তো। ওয়ামিয়া এখন কেমন আছে ইফাস? বাড়িতে এসেছে কখন? ভাই অনেক আগে এসেছে, সকালের দিকে হয়তো। আমি সব বিষয়ে খেয়াল রেখেছি ভাই। এখন যাও তুমি ইফাস, আমি একা থাকতে চাই, ক্লান্ত লাগছে। ইফাস বেরিয়ে যায় রুম থেকে। শেজাদ ক্লান্ত বিষম সোফায় শরীর এলিয়ে দেয়। মাহিম এবার রাজনীতি দাঁড়াবে। মাহিম রাজনীতিতে কেন ঢুকছে বুঝতেও পারছে না শেজাদ। রাজনীতি নিয়ে দুই পরিবারের ঝামেলা, তাহলে এখন মাহিম কেন? শেজাদ এত বছর এসব নিয়ে চিন্তা করে আসছে, কিভাবে এগুলোর সমাপ্তি ঘটাবে, দুই পরিবারকে আবারও এক করবে। তবে কিছুতেই তা সম্ভব হচ্ছে না। শেজাদের জন্য নিজের শখটাও, নিজের পেশাকেও সরিয়ে রেখেছে। কবে মিটবে এসব? এর শেষ কোথায়? আমি কি তবে পাবো না থাকে? কি করলে শেষ হবে এসব? এগুলো দেখতে দেখতে ভীষণ ক্লান্ত আমি। শেজাদ উঠে দাঁড়ায়, নিজ রুম থেকে বের হয়ে তার আব্বু রুমের উদ্দেশ্যে রওনা হয়। শেজাদ দরজা টোকা দিয়ে বলে, আসবো আব্বুজান। মুনতাসিব খান স্ত্রীর ছবি হাতে নিয়ে বসেছিল। ছেলের আওয়াজ পেয়ে চোখ মুছে চশমা পরে নিজেকে স্বাভাবিক করলেন। ছবিটা জায়গা মতো রেখে দিলেন। আগের নেই কঠোর শক্ত কণ্ঠে বলেন, ভেতরে আসো শেজাদ। শেজাদ রুমে প্রবেশ করল। মুনতাসিব খানকে দেখল। আজ যেন নিজের আব্বুকে কঠোর শক্ত লাগছে না, নরম শান্ত একজন মানুষ মনে হচ্ছে তার কাছে। শেজাদকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি অনুভব করলেন মুনতাসিব খান। সে গলা জেরে বলে উঠে, বসো শেজাদ। এই সময় আমার কাছে যে? আব্বু তুমি তো জানো এবার তোমার বিপক্ষে মাহিম দাঁড়াচ্ছে নির্বাচনে, নমিনেশনও আনতে গিয়েছে। তুমি এত নিশ্চিত কিভাবে আছো? শেজাদ, তোমার এখন উচিত নিজের ক্যারিয়ারে ফোকাস দেওয়া। তুমি ডিগ্রি আনতে চাইলে বিদেশে যেতে পারো, এবং যদি না চাও তবে গ্রামের হাসপাতালে রোগী দেখা শুরু করো। জানো কত গরিব মানুষ চিকিৎসা অভাবে মারা যাচ্ছে। তুমি জয়েন হও, কম টাকায় গরিব মানুষের চিকিৎসা করো। গ্রামে তেমন ভালো ডাক্তারও নেই, তুমি জয়েন করলে ভালো হবে। গরিব দুঃখী মানুষের জন্য। আর নির্বাচন রাজনীতি আমি সামলে নিব, সেগুলো তোমার এদিকে আসার দরকার নেই। আব্বু, আমি বুঝতে পেরেছি, আমি সামনের মাসে জয়েন করতে চাচ্ছি। যা ভালো মনে করো, রাজনীতি থেকে দূরে থাকবা শেজাদ। তুমি আমার একমাত্র ছেলে, তোমার মাকে হারিয়েছি, এখন তোমাকে হারাতে পারবো না। আব্বু, আমি হাসপাতালে জয়েন করলেও এদিকটাও সামলাবো। আমি তোমাকে একা কিছুতেই ছাড়বো না।
এই ভাবনা মাথা থেকে বের করে দাও। তুমি বুঝছো না শেহজাদ, সবাইকে যেমন দেখো সবাই তেমন নয়। রাজনীতি বড় ভয়ঙ্কর জিনিস শেহজাদ, এটা মানুষকে শেষ করে দেয়। তোমার মাকে কেড়ে নিল আমার থেকে। মুনতাসির খানের চোখ টলমল করছে। পুরুষ মানুষ সহজে কাঁদতে নেই। সে নিজেও কাউকে তার চোখের পানি দেখাতে চায় না। ছেলেটাও বুঝতে চাচ্ছে না হুমায়ুন শেখের সাথেও সম্পর্কটা খারাপ হয়েছিল কত বছর হলো। সে জাতের জেদ, গম্ভীরতা সব সম্পর্কেই অবগত মুনতাসির। ছেলেকে আর বাধা দিতে পারবে না। সে বুঝতে পেরেছেন শেহজাদ এর ভিতরে ঢুকো না, সব কেড়ে নিবে। শেহজাদ কিছু বলল না। কিছুক্ষণ আব্বুর দিকে তাকিয়ে বের হয়ে গেল রুম থেকে। বারান্দায় এসে হাত পা ছড়িয়ে বসে রইল। সামনের বাড়ির দিকে চোখ পড়ল। আহা, কত স্মৃতি! কিশোর বয়সটা সেখানে কেটেছে তার। চোখের সামনে এখনো স্মৃতিগুলো জ্যান্ত হয়ে ওঠে মাঝে মাঝে। তোমাকে পাওয়ার জন্য কত লড়াই পেয়েছি। আমি কি শেষ অবধি পাবো তোমায় আদৌ? শেহজাদ কি পাবে শেষ অবধি ওয়ামিয়াকে? শুনতে চাইলে গল্প রোমান্টিক চ্যানেলের সাথেই থাকুন।